প্রিয় দর্শক, আজ ঐতিহাসিক ৩৬ জুলাই। সংখ্যা তথ্যের গণনায় হয়তো এমন প্রশ্ন উঠতেই পারে আগামীর ইতিহাসের পর্যবেক্ষণে, জুলাই আবার ৩৬ হয় কী করে? কিন্তু এটাই ইতিহাস, করুণ ইতিহাস, সেই অবিস্মরণীয় ইতিহাসের আজকে সেই গুরুত্বপূর্ণ দিন। ২৪-এর গণঅভ্যুত্থানের সেই একেবারে গুরুত্বপূর্ণ দিন আজ ৫ই আগস্ট। সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা পুরো সময় জুড়ে এই জুলাই অভ্যুত্থানের আজকের এই যে দ্বিতীয় বর্ষপূর্তি, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক, কলামিস্ট, অনেক প্রিয় মানুষ হাসান মামুন। কেমন আছেন? জি রাজা ভাই, আছি। ৩৬ জুলাই, ওই যে প্রথমে বলছিলাম যে ইতিহাসে যখন হবে যে জুলাই মাস কি ৩৬ ছিল, কিন্তু এটাই ইতিহাস যে একটি আন্দোলনের ৩৬ শব্দটি একেবারে কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একটু পত্রপত্রিকায় কি আছে একটু পড়ে শোনাই আপনাকে। দৈনিক প্রথম আলো, শেখ হাসিনা যেভাবে পালিয়েছিলেন, আজ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস। দৈনিক যুগান্তর, হঠাৎ উত্তপ্ত ৪ ক্যাম্পাস, ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত শতাধিক, জুলাই আন্দোলন সফল, জনগণ চেয়েছে বলেই আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। দৈনিক সমকাল, ৫ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংঘর্ষ। দৈনিক ইত্তেফাক, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কত দূর। বাংলাদেশ প্রতিদিন, ছাত্রদল শিবির সংঘর্ষের রণক্ষেত্র, প্রত্যাশা পূরণের অপেক্ষায়। মানবজমিনের শিরোনাম, তারা এখন কেবলই স্মৃতিস্তম্ভে। আমার দেশের শিরোনাম, ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন থেকে মুক্তির দিন। কালবেলার শিরোনাম, প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মেলাচ্ছে মানুষ। দৈনিক দেশ রূপান্তর, স্বপ্ন বেঁচে থাক, জুলাই সনদ নিয়ে আপোষ করতে চায় না জামায়াত, রাষ্ট্র সংস্কার দাবিতে অনড় এনসিপি, যে কোনো মূল্যে রক্ষা করতে হবে জাতীয় ঐক্য, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। জায়েজের দিনের শিরোনাম, নতুন বিজয়ের দ্বিতীয় বার্ষিকী আজ, জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। বাংলাবাজার পত্রিকা, আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। প্রতিদিনের বাংলাদেশ, রক্তে লেখা মহাকাব্যিক বিজয়ের দিন আজ। দৈনিক বাংলা, ইতিহাস বদলে দেওয়া ৫ আগস্ট আজ। দৈনিক ইনকিলাব, ভারতের ষড়যন্ত্র থামেনি, স্বাস্থ্যখাতে যুগান্তকারী পদক্ষেপ, জিপিএস প্রযুক্তি। আগামীর সময়ের শিরোনাম, ক্যাম্পাসে ক্যাম্পাসে সংঘর্ষ, জুলাই সনদকে ধারণ করে পুরো সংবিধান পর্যালোচনা। হাসান মামুন, নিশ্চয়ই আপনার মনে আছে যে আপনি একজন একেবারে কর্মক্ষেত্রে লেগে থাকা সাংবাদিক হিসাবে, সেই যদি আজকে ২ বছর আগের চিত্রটি যদি ভাসে ওঠে, আমার ব্যক্তিগত অনুভূতিটা এরকম ছিল যে মিছিলের সেদিনের শেষটা কোথায় ছিল এবং শুরুটা কোথায় ছিল সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। শুধু ঢাকা শহর না, সারা দেশের মানুষ একেবারে উদ্বেল, আনন্দ, উত্তেজনায় ছিল। এই যে ২ বছর পরে জুলাই গণঅভ্যুত্থানের আজকে দ্বিতীয় বার্ষিকী আমরা পালন করছি, কোথায় দাঁড়ালাম? জি রাজা ভাই, ২ বছর পেরিয়ে গেছে দেখতে না দেখতে বলা যায়, কারণ এই সময়টা খুব অস্থিরতার মধ্য দিয়ে আমরা পার করেছি এবং সেটাই বোধহয় স্বাভাবিক ছিল। গণ অভ্যুত্থানের পর এরকম ঘটতে দেখা যায় এবং এই ধরনের গণ অভ্যুত্থান কিন্তু সাম্প্রতিক কালে কোথাও হতে দেখা যায়নি। এই অঞ্চলে তো হয়নি, এমনকি ৬৯-এর গণ অভ্যুত্থান বা ৯০-এর গণ অভ্যুত্থানও সেগুলোকেও ছাড়িয়ে গেছে এই অভ্যুত্থান। আজকে আমি দেখছিলাম যে আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ওনার বাণীতে একটা কথা আছে যে জুলাই গণ অভ্যুত্থান ছিল একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটাই আমি বলতে চাই যে এটা অনিবার্য ছিল। তবে শেখ হাসিনা এবং তার সহযোগী, যারা ঘনিষ্ঠ সহযোগী, তারা পারতেন অনেক বেশি রক্তক্ষয় হওয়ার আগেই থামিয়ে দিতে। হ্যাঁ, মানে একটা সমঝোতার পথে যেতে, কার্যকর সমঝোতার পথে যেতে এবং পদত্যাগের সুযোগটা রাখতে, সেটা উনি রাখেননি। মানে উনি অব্যাহতভাবে হত্যাকাণ্ড চালিয়ে, আপনি যেটা বললেন সেটাই খুব গুরুত্বপূর্ণ। ১৪০০ মানুষের জীবন দান, জাতিসংঘের, এবং ২০,০০০ মানুষ আহত। আপনি এটা চিন্তা করেন? এটা তো আমরা কখনো ভাবিনি এরকম মুক্তিযুদ্ধের পরে। আজকে কয়েকটি পত্রিকা বিশেষ মানে সংখ্যা তারা প্রকাশ করেছে, যেমন যুগান্তরের শিরোনাম হয়েছে, লক্ষ্য থেকে দূরে
বাংলাদেশ, দেখবেন এটা একটা জি, জ্যাকেট করা। জ্যাকেট করা। দৈনিক সমকাল শিরোনাম করেছে জুলাইয়ের শক্তিগুলো বিচ্ছিন্ন, জুলাইয়ের শক্তি একেবারেই ফুরিয়ে যায়নি। আবার বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হয়েছে ইতিহাসের মোড় ঘোরানো অভ্যুত্থান। প্রতিদিনের বাংলাদেশ শিরোনাম করেছে গণ অভ্যুত্থান মানুষের মনে তৈরি করা অনেক প্রত্যাশা, জুলাইয়ের ওয়ারিশ কারা, ফ্যাসিস্ট হাসিনার ছবি নামানোর গল্প, আমাকে 3বার গুমের চেষ্টা করা হয়েছিল। এবং আগামীর সময় তারা শিরোনাম করেছে 36 জুলাই, এবং সেখানে বেশ কিছু প্রশ্নও করা হয়েছে, যেটা অসঙ্গতির আর তদন্ত জট অনিশ্চিত মামলার ভবিষ্যৎ, ক্রেডিটবাজি নষ্ট করেছে ঐক্য, 2 বছর পরও শহীদ পরিবারের হাহাকার। ডক্টর সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য, জুলাই আন্দোলন রাষ্ট্রচিন্তাকে নতুন পথে নিয়ে গেছে, কিন্তু মহিউদ্দিন আহমেদ বলেছেন মানুষ চেয়েছিল ন্যায়ভিত্তিক বাংলাদেশ, কিন্তু সেটা হয়নি। জি, কি বলবেন? প্রধানমন্ত্রীর উক্তিটা একটু, হ্যাঁ, প্রধানমন্ত্রী যেটা বলেছেন জি, যে জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল সেই। হয়েছে। জি, তার বক্তব্য এবং রাষ্ট্রপতির বক্তব্য কিন্তু মোটামুটি এক ধারায়। জি। সেটাই স্বাভাবিক, তারা একই দলের মানুষ। এবং আমিও ওই কথাটা বলতে চাই যে এটা ছিল একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কেবল 36 দিনের ঘটনা না, যদিও 36 দিনের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। এটা না ঘটলে শেখ হাসিনা সরকারের পতন হতো না। এবং আমি তো বলছিলাম যে উনি তার পতনের বা প্রস্থানের কোনো সুযোগ কিন্তু রাখেননি। এটা একজন শাসক হিসেবে তার ব্যর্থতা। তিনি 3টি নির্বাচন কমপক্ষে ভুয়া নির্বাচন করেছিলেন। আমি দামি। জি, শেষ পর্যন্ত আমি দামি, এবং বলেই করেছিলেন যে এটা আমি দামি নির্বাচন। রাতের ভোটের কথা আমরা জানি। এবং শেষেরটা একেবারে অন্য জি, রকমের জি, একটা, যে নিজের দলেই জি, প্রতিদ্বন্দ্বী এক দাঁড় একটা করিয়ে দেওয়া। নির্বাচন উনি এক একভাবে সাজিয়েছিলেন, প্রকৃত বিরোধী দলকে বাইরে রাখতে পার্লামেন্টের। তো এটা কিন্তু সর্বনাশের পথ খুলে দিয়েছে। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সবার। আমি আজকে আপনার একটি লেখা দেখলাম আজকে সমকালে, আমি ওখানে যে শেখ হাসিনার এই বিষয় থেকে সবার শিক্ষা নেওয়া মানে উচিত। আওয়ামী লীগের পরিণতি সবার জন্য শিক্ষণীয়। জি, আপনি লক্ষ্য করবেন যে জুলাইয়ের 2য় বার্ষিকী যখন পালন হচ্ছে তখন ক্যাম্পাসে কি অবস্থা, এটা খুবই মানে বেদনাদায়ক। আমি এই প্রশ্নটা আপনাকে করতাম, তার কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে এই ধরনের প্রশ্ন করতে খুব কষ্ট লাগে। তার কারণ 2 বছরই যদি আমরা ঐক্যটা ধরে না রাখতে পারি, তাহলে এই যে 24-এর 5ই আগস্ট যে বর্ণনাটা আমি দিলাম, যে ঢাকা শহরে মিছিলের মুখটা কোথায় ছিল, শেষটা কোথায় ছিল খুঁজে পাওয়া যায়নি, তাহলে আজকে তো এই প্রশ্ন উঠে যে কেন 5 তারিখের আগে 4 তারিখে এই 2টি ছাত্র সংগঠনের মধ্যে এরকম, তাও আবার 3টি শিক্ষা প্রতিষ্ঠানে, জি, কেন ঐক্যটা কই? হ্যাঁ, এবং রাজধানীর মধ্যে হাসপাতালেও আক্রমণের ঘটনা ঘটেছে, এবং বলা হচ্ছে যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন নাকি বাড়াবাড়ি করেছে, এরকম খবর আছে। তো এটা তো আমরা সবসময় দেখে আসছি। এটা সিলেটেও আমরা দেখেছি, এনসিপির ওপর উপর্যুপরি হামলা হয়েছে এবং হামলা থামেনি। এটা হচ্ছে সবচেয়ে উদ্বেগজনক দিক, যে একটা ঘটনা অ্যারেস্টেড হচ্ছে না, থামছে না। শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল, উনি থামেননি, থামা উচিত ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 2018 সালে তার একটা সুযোগ এসেছিল যে প্রকৃত বিরোধী দলকে পার্লামেন্টে নিয়ে এসে একটা মানে ক্ষতিপূরণের দিকে আলোচনা করা, আলোচনার মাধ্যমে তো অনেক কিছু সমাধান হয়। ক্ষতিপূরণের দিকে যাওয়া, যে ড্যামেজটা হয়ে গেছে সেটা কন্ট্রোল করা এবং একটা রিকভারির দিকে যাওয়া, এইটা তার মধ্যে একদম অ্যাবসেন্ট ছিল। এখন এই প্রক্রিয়াটা যার মধ্যে অ্যাবসেন্ট থাকবে তার পরিণতি কিন্তু একই রকম হওয়ার সম্ভাবনা আছে। তবে এটা ঠিক যে বারবার তো একই ধরনের গণ অভ্যুত্থান হবে না বা হয় না, বারবার মানুষ রাজপথে নেমে এইভাবে রক্ত দেবে না। মানে আমরা তো দেখলাম যে বাংলাদেশে এইরকম অভ্যুত্থান কিন্তু কখনো হয়নি। তার মানে হচ্ছে বাংলাদেশের এই অভ্যুত্থানের কেন্দ্র করে তাকে দৃষ্টান্ত দিয়ে অন্যান্য দেশেও কিন্তু ছাত্রদের গণ অভ্যুত্থান হয়েছে, মানে এটা কপি করার চেষ্টা হয়েছে, কপি করার একই হুবহু একই রকমের, এবং মানে এটা ঘটে। হ্যাঁ, এবং আপনি সাম্প্রতিক সময়ে ভারতের যে ছাত্র আন্দোলন দেখলেন, সেটাও তো অনেকটা এই জায়গা থেকে, প্রেরণার জায়গা থেকে। কিন্তু ভারতে লক্ষ্য করবেন যে সরকার কিন্তু ব্যাপারটা অ্যাড্রেস করেছে, এবং খুব দেরি করে সমঝোতা। আর ভারতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে নানান সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু বহাল আছে। আজকে এই কিছুক্ষণ আগেই মাননীয় প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন। এই স্মৃতি জাদুঘর নিয়ে নানা প্রশ্ন উঠেছে, এর নির্মাণ ব্যয় নানা ধরনের, এগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু এই স্মৃতি জাদুঘরটিতে অন্ততপক্ষে এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতি, এটাকে জাগরুক রাখবে,
এটা মানুষ দেখবে। আপনার কাছে একটু শুনতে জি, চাই। আজকের দিনটা কেবল শহীদ পরিবারের সদস্যদের জন্য রাখা হয়েছে। কালকে থেকে সাধারণ দেওয়া হবে, দর্শনার্থীরা খুলে দেওয়া যেতে হবে। পারবে। টিকিটের ব্যবস্থা এবং করা এই হয়েছে। টিকিটের ব্যাপারেও আবার একটু দেখলাম আমি অনেকের মন্তব্য বলা হচ্ছে যে অনলাইনে টিকিট কাটতে হবে। আবার এখানে অনেকে বলছে যে অনলাইনে কেন, আমি যদি যাই নিজে সরাসরি হ্যাঁ, টিকিট ওই কাটি ব্যবস্থা সেই জায়গাটা থাকা উচিত। দুই ব্যবস্থায় থাকা রাখা উচিত। উচিত, জি। কারণ সবাই তো অনলাইনে অভ্যস্ত না। যাই হোক, এগুলো হচ্ছে প্রক্রিয়াগত বিষয়। টিকিটের ব্যবস্থা থাকাই উচিত, কারণ না হলে কিন্তু সামাল দেওয়া যাবে না, তাই না? না, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর ওখানে কিন্তু দুইটা পার্ট আছে, আমি যেটুক দেখলাম যে জুলাই জাদুঘরটা যেভাবে সাজানো হয়েছে। একটা হচ্ছে শেখ হাসিনার স্বৈর শাসনের নমুনা, বিভিন্ন গোপন নথি এগুলো আছে। আর আরেকটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি স্মারকগুলো আছে সেখানে। তো এটা জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখবে। এবং আমি বলবো যে এখান থেকে সবারই শিক্ষা নেওয়ার আছে, এমনকি যারা জয়ী হয়েছে তাদেরও শিক্ষা নেওয়ার আছে। কারণ যারা জয়ী হয় তারা কিন্তু পরে অরাজকতাও তৈরি করে, এবং অরাজক পরিস্থিতি আমরা দেখেওছি গত 2 বছরে। তবে একটা ভালো দিক যে বাংলাদেশের জনগণ কিন্তু অরাজকতায় সাড়া দেয়নি এবং এটাকে অনুমোদন করেনি। আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেখানে একটা মোটামুটি মধ্যপন্থী দল বিপুলভাবে জয়ী হয়েছে, এবং তারা দেশ পরিচালনার চেষ্টা করছে নানা রকম চ্যালেঞ্জের মধ্যে। অনেক চ্যালেঞ্জ, কিন্তু আজকে আমরা অন্য বিষয় নিয়ে আলাপ করতে পারতাম, গ্যাস সংকট নিয়ে আলাপ করতে পারতাম, তাই না? তো আইন শৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট খারাপ এখনো। পুলিশ কিন্তু এখনো ঘুরে দাঁড়ায়নি। না, পুলিশ তো আমরা তো কয়েকদিন আগে শিরোনামও আমাদের পড়তে হলো যে পুলিশের নিরাপত্তা দেওয়ার জন্য আবার নতুন করে ভাবতে হচ্ছে। তাহলে পুলিশের নিরাপত্তা দিতে যদি ভাবতে হয়, পুলিশকে তো নিরাপত্তা দিতে হয়েছিল সেনাবাহিনীকে। তো সেনাবাহিনী এখন মাঠে নেই, কিন্তু পুলিশকে তো দায়িত্ব নিতে হবে দেশের আইন শৃঙ্খলার। এবং আরেকটা কর্তব্য রয়ে গেছে বড়, সেটা হচ্ছে বিচারগুলো সুসম্পন্ন করা, তড়িঘড়ি না করা, সময় নিয়ে হলেও আরেকটা ব্যাপার যেটা হয়, আপনি তো বিচারগুলো তড়িঘড়ি করে না করে সম্পন্ন করা, সেটা তো একটা ব্যাপার আছেই। কিন্তু এই যে আহত যারা হলেন তাদের চিকিৎসার ব্যাপারটা কিন্তু নিশ্চিত করা অভিযোগগুলো গেল না। এখনো রয়ে গেছে। আজকে কিন্তু সেই হাহাকারটা আছে। জি, অন্তর্বর্তী সরকার ঠিকমতো অ্যাড্রেস করতে পারেনি। আসলে অ্যাড্রেস করা কঠিনও, কারণ পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। এমনকি তালিকাও মানে সম্পূর্ণ করা যায়নি এখনো। শহীদের তালিকা কিন্তু এখন অসম্পূর্ণ। 844 সরকারি হিসাবে, জাতিসংঘ বলেছে কমপক্ষে 1400, কমপক্ষে 1400। তাহলে এই 1400 আর 800 এর মধ্যে তো অনেক তফাৎ। তো অনেকে তালিকার বাইরে রয়ে গেছেন। তারপর যারা আহত, গুরুতর আহত, তাদের চিকিৎসার প্রশ্ন, যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে, অনেকে একমাত্র উপার্জনক্ষম লোকটাকে হারিয়েছে, তাই না, পঙ্গু হয়েছে। তো তাদের বিষয়টা তো অ্যাড্রেস করতে হবে, এবং এটা অগ্রাধিকার হওয়া উচিত সরকারের, যে কোনো সরকারের। এই আর হলো যে সংস্কারের বিষয়টাও কিন্তু আজকে সামনে এসছে, আপনি লক্ষ্য করবেন। জুলাই সনদের সঙ্গে বিএনপির সংশোধন কমিটির প্রথম বৈঠক হয়েছে, এটা আশাব্যঞ্জক। এ ব্যাপারে একটু হতাশা ছিল যে বিএনপি কি করবে, বিএনপি সংস্কারে অনিচ্ছুক কিনা। আমারও এই ব্যাপারে শঙ্কা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সালাউদ্দিন সাহেব, যিনি বিএনপির পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন, উনি কিছু উৎসাহব্যঞ্জক কথা বলেছেন যে কমিটিতে জামায়াতে ইসলামী বা এনসিপি না আসলেও তাদের মতামত নেওয়া হবে, তাদের বক্তব্য চাওয়া হবে, এবং অংশীজন যারা, তাদের সাথে কথা বলা হবে, যারা পার্লামেন্টের বাইরে আছে তাদের সঙ্গে কথা বলে। আসলে আমার মনে হয় এখানেও আমরা আলাপ করেছি যে সংস্কারের নতুন প্রক্রিয়া শুরু করতে হবে। ছোট্ট করে একটা লাইনে যদি আজকের দিনে আপনার প্রত্যাশাটার কথা শুনতে চাই, ছোট্ট করে একেবারে। জুলাই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, এটা কিন্তু মুক্তিযুদ্ধেরও প্রত্যাশা ছিল। এটা আমি বলিষ্ঠভাবে, জোরালোভাবে বলতে চাই। এটা অনেকে এখানে বিভাজন তৈরির চেষ্টা করে। মুক্তিযুদ্ধেও আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলাম, এবং এই আকাঙ্ক্ষা এখনও কিন্তু অপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুরুতেই যে কথাটি বলেছিলাম যে সেই 5ই আগস্টে এই যে বিক্ষোভ মিছিল, আনন্দ মিছিলের শুরুটা কোথায় ছিল, শেষটা কোথায় ছিল, সেটা খুঁজে পাওয়াই মুশকিল ছিল। সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। কিন্তু 2 বছর পর আমরা কি সেই ঐক্যটা দেখতে পাচ্ছি? সেই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তারা কি সেইভাবে যথার্থ মর্যাদাটা পেল? অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা কিন্তু রয়ে গেল। আশা করি এই জিজ্ঞাসার সমাপ্তি হবে। না হলে এই গণঅভ্যুত্থানের যে সুফল, সেটা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন থেকেই যাবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।